আসসালামু আলাইকুম। পারাডগার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রম পিআইএসসি মুক্ত শিক্ষার্থে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমি আরাবি আহসান, সহকারী শিক্ষক, পারাডগার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের জন্য নতুন একটি বিষয়। তোমরা অনেকেই পঞ্চম শ্রেণী পর্যন্ত সামারি রাইটিং জিনিসটা তোমাদের ছিল না, তো এখন আমাদের ষষ্ঠ শ্রেণীতে তোমরা ওঠার পর নতুন একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের সামারি রাইটিং। তো আজকে সামারি রাইটিংয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা অনেকেই এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছো যে তোমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখবে। অনেকে আগের পরীক্ষাতে অনেকের নাম্বার আশানুরূপ আসেনি বা কম নাম্বার পেয়েছো। সেটা আসলে তোমাদের পদ্ধতিগত সামারি লেখার যে পদ্ধতিগত কিছু ত্রুটি রয়েছে, সেই ত্রুটির কারণেই কিন্তু তোমরা নাম্বার কম পেয়েছো। তো আজকে আমরা এই সামারি রাইটিংয়ের খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা করব যে কিভাবে তোমরা তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ে সামারি রাইটিং সুন্দরভাবে লিখতে পারবে এবং ভালো নম্বর পাবে, সেজন্য সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আজকে আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে যে পাঠ্য বইটি রয়েছে, সেই পাঠ্য বইয়ের লেসন 21, হাসন রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। অর্থাৎ আমরা যেই লেসনটি নিয়ে আলোচনা করব, সেই লেসনটির যে টাইটেল সেটা হচ্ছে হাসন রাজা, অর্থাৎ বাংলাদেশের একজন মরমী গীতিকবি। মিস্টিক শব্দটির অর্থ হচ্ছে মরমী, অর্থাৎ যারা জীবনের বিভিন্ন দিক নিয়ে, জীবনের প্রকৃত অর্থ, জীবনের প্রকৃত যেই দর্শন এবং জীবনের যে প্রকৃত অর্থ, এগুলো নিয়ে যারা গবেষণা করেন এবং তার আলোকে নিজেদের সাহিত্যকর্ম রচনা করেন, নিজেদের কাব্য এবং গানগুলো রচনা করেন, তারাই হচ্ছেন মরমী গীতিকবি। তো আজকে আমরা যার সম্পর্কে আলোচনা করব, এই লেসনটি যার সম্পর্কে আলোচনা করছে তিনি হচ্ছেন হাসন রাজা, বাংলাদেশের একজন বিখ্যাত গীতিকবি। তো প্রথমে আমরা এই লেসনটির যে সরল অনুবাদ, তো সেই সরল অনুবাদটি তোমাদেরকে আমি প্রথমেই পড়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই তোমাদের যে পাঠ্য বই রয়েছে ইংলিশ ফর টুডে, সেই বইয়ের পেজ নাম্বার 66 অথবা তোমাদের যে সিলেক্টেড বই রয়েছে, সেই সিলেক্টেড বইয়ের মডেল 17-এর সিন প্যাসেজ 1 এবং মডেল 16-এর সিন প্যাসেজ 2তেও কিন্তু তোমরা এই প্যাসেজটি সেখানে পাবে। তো চলো আগে প্রথমে আমি এই প্যাসেজটির, এই লেসনটির সরল অনুবাদ তোমাদেরকে পড়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে যদি পাঠ্য বইটি তোমাদের সামনে রাখো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সামারি রাইটিংয়ের পূর্বে আমি তোমাদেরকে প্রথমে, যেহেতু সামারি রাইটিং করতে গেলে তোমাকে নিজের ভাষায় আগে এখানে প্যাসেজটির অর্থ অনুধাবন করে নিজের ভাষায় কিছু কথা লিখতে হবে, সেজন্য কিন্তু প্রথমে অর্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আগে আমি অর্থটি পড়ে দিচ্ছি। হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854 ইন আ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট। হাসন রাজা 1854 সালে একটি বিত্তবান জমিদার পরিবারে 1854 সালে সিলেটে একটি বিত্তবান জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। তিনি খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেননি। ইন হিজ ইউথ হি লেড এ লাইফ অফ লাক্সারি। অর্থাৎ যৌবনকালে বা যৌবনে তিনি বিলাসবহুল জীবনযাপন করেন। হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট অ্যান্ড প্লিজার। তার অর্থ, আরামায়েশ এবং আনন্দ সবই ছিল তার জীবনে। At one time he understood that all these are meaningless. এক সময় এসে তিনি অনুধাবন করতে পারেন যে এসব কিছুই, তার এই জীবনের যে অর্থ, বিত্ত, বৈভব, আরামায়েশ এবং যে আনন্দ, এগুলো আসলে অর্থহীন। He gave away all of his properties. তিনি তার সব সম্পত্তি দান করে দেন। He started to think deeply about the creator, about life, death and mankind. তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন এই পৃথিবীর স্রষ্টা সম্পর্কে, জীবন সম্পর্কে, মৃত্যু সম্পর্কে এবং মানবজাতি সম্পর্কে তিনি গভীরভাবে চিন্তা করতে শুরু করেন। হাসন রাজা রট আ লট অফ সংস, পারহ্যাপস অ্যাবাউট 1000 ইন নাম্বার। অর্থাৎ হাসন রাজা অনেকগুলো গান লিখেন, যেগুলো আনুমানিক সংখ্যা হতে পারে 1000-এর কাছাকাছি। অর্থাৎ তার লেখা এত বেশি যে হাজারও ছাড়িয়ে যেতে পারে ধারণা করা হয়। His book called Hasan Udas was published in 1906. অর্থাৎ 1906 সালে তার লেখা হাসন উদাস His book called Hasan Udas was published in 1906.
তার লেখা হাসন উদাস নামক বইটি 1906 সালে প্রকাশিত হয়। দ্য বুক হ্যাড 206 songs ইন ইট। সেই বইটিতে প্রায় 206টি গান রচিত হয়েছিল। সে তার মধ্যে ছিল ইন হিজ সংস হাসন কল্ড হিমসেলফ ক্রেজি হাসন রাজা অর দ্য পাগলা হাসন রাজা। এই বইটিতে হাসন রাজা নিজেকে সম্বোধন করেছেন ক্রেজি হাসন রাজা, বা যেটাকে আমরা বাংলাতে বলতে পারি পাগলা হাসন রাজা। আ ভলিউম কল্ড হাসন রাজা সমগ্র কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা ওয়াজ অলসো পাবলিশড। অর্থাৎ হাসন রাজার মানে সমগ্র কাজ, তার যত গান এবং কবিতা ছিল সেটা এক খণ্ডে একটা বইতে প্রকাশিত হয়, যেটার নামকরণ করা হয় হাসন রাজা সমগ্র, যার মধ্যে ছিল দ্য বুক কন্টেইন 500 poems অ্যান্ড সংস। অর্থাৎ সেই বইতে মানে 500রও অধিক 500 কবিতা এবং গান সেই বইটির মধ্যে ছিল। সাম অফ দ্য সংস ওয়ার রিটেন বাই দ্য পয়েট ইন হিন্দি। আর এর মধ্যে কিছু কিছু গান হাসন রাজা হিন্দিতে লিখেছিলেন, সেখানে কিছু কিছু গান তিনি হিন্দিতে লিখেছিলেন। হাসন রাজার সংস ওয়ার অলওয়েজ পপুলার ইন সিলেট। হাসন রাজার গানগুলো সিলেটে সবসময় জনপ্রিয় ছিল, যেহেতু সিলেট তার জন্মস্থান ছিল বা সেখানে তিনি বেড়ে উঠেছেন, তো সে কারণে সিলেটে কিন্তু সবসময় জনপ্রিয় ছিল। বাট ভেরি সুন দে স্প্রিড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড। কিন্তু খুব দ্রুতই তার লেখা গানগুলো বাংলাদেশের বাইরে, সমগ্র বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও জনপ্রিয় হতে শুরু করলো। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল সাম এমিনেন্ট ফোক সিঙ্গার্স মেড হাসন সং পপুলার। ভারতের পশ্চিমবঙ্গে কিছু গ্রামীণ লোকগীতি শিল্পীরা হাসন রাজার গানকে জনপ্রিয় করে তোলেন। হোয়েন ইউ গ্রো ওল্ডার, যখন তোমরা আরও বড় হবে, তোমরা এখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ো, সুতরাং তোমাদের আরও সামনে পড়াশোনা রয়েছে, তোমরা আরও বড় হবে, তখন তোমরা জানতে পারবে ইউ উইল লার্ন মোর অ্যাবাউট দিস গ্রেট মিস্টিক পোয়েট থ্রু রিডিং অ্যান্ড লিসেনিং টু হিজ সংস। তোমরা এই মরমী কবির যে তার যে লেখাগুলো রয়েছে, তার যে গানগুলো রয়েছে, সেগুলো তোমরা পড়তে পারবে এবং সেগুলো তোমরা শুনবে আরও। তো শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদেরকে এই লেসনটির অনুবাদ কিন্তু তোমাদেরকে আমি পড়ে দিলাম। তো এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই অনুবাদটি পড়ার পর আমরা লেসন সম্পর্কে একটা সার্বিক ধারণা পেলাম যে এখানে কিন্তু হাসন রাজা বাংলাদেশের একজন বিখ্যাত মরমী গীতিকবি, তার জীবনী সম্পর্কে কিন্তু মোটামুটি একটা এখানে ধারণা দেওয়া হয়েছে যে তিনি কিন্তু একটা বিত্তবান জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু সেখানে জন্মগ্রহণ করে ভোগবিলাস এবং প্রাচুর্যের মধ্যে জীবনযাপন করেও কিন্তু তিনি জীবনের যে প্রকৃত অর্থ, সেই জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করার চেষ্টা করেছেন এবং সেই উপলব্ধি করতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন যে মানুষের জীবনের যে বিত্ত বৈভব প্রাচুর্য এগুলো আসলে অর্থহীন। এবং তারপর তিনি সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা, মানুষের জীবনে পৃথিবীতে আসার উদ্দেশ্য, তারপর মৃত্যু এবং গোটা মানবজাতি এবং মানবতাকে নিয়ে তিনি ভাবতে শুরু করেন। এবং তার এই চিন্তাভাবনা থেকেই কিন্তু তিনি অসংখ্য গান এবং কবিতা লিখতে শুরু করেন। অর্থাৎ তার এই যে চিন্তাভাবনা এগুলোকে প্রতিফলিত করেন তিনি গান এবং কবিতার মাধ্যমে। এবং সেই সকল গান এবং কবিতার সংখ্যা কিন্তু সহস্রাধিক এবং এগুলোর মধ্যেই কিন্তু তার যে চিন্তাভাবনা সেটা প্রতিফলিত হয়েছে এবং সেগুলো কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে সেখানেও কিন্তু জনপ্রিয়। তো আমরা সার্বিকভাবে এই যেই লেসনটি আমি পড়ে দিলাম, আমরা কিন্তু একটা সার্বিক চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে। এখন কিন্তু আমরা এখান থেকে সামারি লিখতে পারবো। তো সামারি রাইটিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু যে প্যাসেজটি দেয়া থাকবে এই প্যাসেজটিকে আমরা সংক্ষিপ্তভাবে নিজের ভাষায় আবার নতুন করে আমাদেরকে উপস্থাপন করতে হবে। আমরা প্যাসেজ থেকে কিন্তু সরাসরি কোনো লাইন কপি করতে পারবো না। প্যাসেজ থেকে সরাসরি লাইন কপি না করে নিজের ভাষায় সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলোকে উপস্থাপন করতে হবে। তো প্রথমে আমরা একটা সূচনা দিতে হবে আমাদের সামারি রাইটিংয়ে। প্রথমে একটা সূচনা দিতে হবে যে প্যাসেজটা কী সম্পর্কে, প্যাসেজটা কার সম্পর্কে। তো এইখানে আমাদের কিন্তু হাসন রাজা সংক্রান্ত এই লেসনটির বিষয়বস্তু হচ্ছে হাসন রাজা সংক্রান্ত। তো আমরা প্রথম লাইনটি আমি লিখেছি, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হাসন রাজা হু ইজ আ ফেমাস মিস্টিক পোয়েট অফ বাংলাদেশ। তাহলে এই পার্টটি, এই লেসনটি কার সম্পর্কে? হাসন রাজা সম্পর্কে, যিনি বাংলাদেশের একজন বিখ্যাত মরমী গীতিকবি।
প্রথমে আমরা তার সম্পর্কে একটা তার পরিচয় মানে এই প্যাসেজটি কার সম্পর্কে এবং তার পরিচয় সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা দিলাম। তারপর তার জন্ম, তার মানে এখানে কিন্তু তোমাদের যে প্যাসেজটি দেয়া আছে এখানে তার জন্ম সাল দেয়া রয়েছে 1854। তো আমরা কিন্তু সামারি রাইটিংয়ে খুঁটিনাটি তথ্য, সংখ্যাবাচক তথ্য এগুলোকে এগুলোকে যথাসাধ্য পরিহার করার চেষ্টা করব, যদি না এটা খুব জরুরি হয়ে থাকে। তো আমরা এখানে তার জন্ম সালটাকে সেভাবে মানে উল্লেখ না করে আমরা এটাই এখানে উল্লেখ করেছি যে তার হি ওয়াজ বর্ন ইন এ ওয়েলদি ফ্যামিলি অ্যান্ড লেড আ লাক্সারিয়াস লাইফ হোয়েন হি ওয়াজ ইয়াং। তো তার জন্ম একটি বিত্তবান পরিবারে, একটি বিত্তবান জমিদার পরিবার ছিল। তো ওয়েলদি ফ্যামিলি দ্বারা কিন্তু আমরা সেই কথাটি কিন্তু চলে আসে এখানে। তারপর তিনি যে বিলাসবহুল জীবনযাপন করতেন, সেই বিলাসবহুল মানে যৌবন বয়সে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন, যেটি প্যাসেজের মধ্যে যেই কথাটি রয়েছে। তো সেই কথাটিকে কিন্তু আমরা একসাথে নিয়ে আসলাম যে হি ওয়াজ বর্ন ইন আ ওয়েলদি ফ্যামিলি অ্যান্ড লেড আ লাক্সারিয়াস লাইফ হোয়েন হি ওয়াজ ইয়াং। অর্থাৎ যখন তিনি যুবক ছিলেন তখন তিনি কি করতেন? অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন। অর্থাৎ তার জন্ম এবং তার প্রাথমিক জীবন কিন্তু আমরা একটা লাইনে নিয়ে এসেছি। অর্থাৎ এখানে কিন্তু সামারি রাইটিংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কয়েকটি লাইনের তথ্যকে সংক্ষিপ্তভাবে একটা লাইনে বা একটা বাক্যে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, তারপর কিন্তু প্যাসেজের মধ্যে এই কথাটি রয়েছে যে তারপর তিনি এক সময় তিনি উপলব্ধি করতে পারেন যে এসবই হচ্ছে অর্থহীন। অর্থাৎ তার জীবনের যে আরামায়াস, ভোগবিলাস, অর্থ সম্পত্তি এগুলো সবই অর্থহীন। তো এবং তারপর তিনি স্রষ্টাকে নিয়ে, জীবন এবং মৃত্যুকে নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করেন। তো সেই কথাগুলোকে কিন্তু একটি বাক্যে আমি নিয়ে এসেছি যে বাট হি ডোনেটেড all of his properties and started thinking about the almighty God and the actual meaning of life. অর্থাৎ তিনি কি করলেন? তিনি তার যে সকল অর্থ সম্পদ ছিল সেগুলোকে দান করে দিলেন। প্যাসেজের মধ্যে কিন্তু গেভ অ্যাওয়ে কথাটি ছিল, তো সেটিকে আমি সিনোনিম করে সেটি সমার্থক শব্দ ব্যবহার করেছি ডোনেটেড, অর্থাৎ দান করে দেয়া। এটিও কিন্তু সামারি রাইটিংয়ে এই বিষয়টিও কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যথাসম্ভব আমরা চেষ্টা করব যে প্রতি শব্দ নিজের ভাষায় যখন পুনরায় মূল ভাবটি আমরা উপস্থাপন করব তখন আমরা চেষ্টা করব প্রতি শব্দ ব্যবহার করার চেষ্টা করব। তো আমি এখানে লিখেছি বাট হি ডোনেটেড অল অফ হিজ প্রপার্টিজ অ্যান্ড স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট দ্য অলমাইটি গড। অর্থাৎ তিনি তার সকল ধন সম্পদ দান করে দিয়ে সর্বশক্তিমান স্রষ্টা, ক্রিয়েটর কথাটি প্যাসেজের মধ্যে ক্রিয়েটর কথাটি রয়েছে, স্রষ্টা। তো আমাদের স্রষ্টা হচ্ছেন আমাদের মানে সর্বশক্তিমান আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টা। তো এখানে ক্রিয়েটর দ্বারা সর্বশক্তিমান আল্লাহ বা ঈশ্বরের প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে। তো আমি লিখেছি থিঙ্কিং অ্যাবাউট দ্য অলমাইটি গড অ্যান্ড দ্য অ্যাকচুয়াল মিনিং অফ লাইফ। অর্থাৎ এই যে জীবন, মৃত্যু এবং মানবজাতিকে নিয়ে যে তিনি চিন্তাভাবনা করা শুরু করলেন, এটাই কিন্তু মানে এখানে তিনি জীবনের প্রকৃত অর্থকে তিনি খুঁজে পেতে চেষ্টা করেছেন। সেই কথাটি কিন্তু এখানে আমি সংক্ষেপে লিখেছি যে দ্য অ্যাকচুয়াল মিনিং অফ লাইফ, যেটা অর্থাৎ জীবনের প্রকৃত অর্থকে তিনি খুঁজে বের করার চেষ্টা করেন। His thoughts and realizations were reflected in thousands of poems and songs he wrote. অর্থাৎ তার যে চিন্তাভাবনা এবং উপলব্ধি, অর্থাৎ প্রথমে তিনি চিন্তাভাবনা করতে শুরু করেন জীবন এবং জগৎ নিয়ে, এবং তারপর তার যে উপলব্ধিগুলো ছিল সেগুলোকেই তিনি কবিতা এবং গল্পের মাধ্যমে প্রকাশ করেন। অর্থাৎ তার লেখা যেই সহস্রাধিক প্রায় হাজারেরও বেশি গল্প এবং গানের কবিতা এবং গানের মাধ্যমে তিনি তার চিন্তাভাবনা এবং উপলব্ধিগুলোকে প্রকাশ করার চেষ্টা করেন। তারপর তার জনপ্রিয়তার যে বিস্তার সেটি সম্পর্কে সংক্ষেপে মানে যেই কথাটি দিয়ে আমি সমাপ্তি টেনেছি, যেই ফিনিশিং সেন্টেন্স, হাসান রাজা's songs earned much popularity in Bangladesh and West Bengal of India. অর্থাৎ ভারতের সমগ্র বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু হাসান রাজার যেই লোকগীতিগুলো রয়েছে এগুলো অত্যন্ত জনপ্রিয়। তো এই কথাটির মাধ্যমে কিন্তু আমি সমাপ্তি টানলাম। তো আশা করি তোমরা একটা ধারণা পাবে। নিশ্চয়ই একদিনেই তোমরা সম্পূর্ণভাবে পারদর্শী হবে না, তোমরা আস্তে আস্তে চেষ্টা করবে। যে কথাগুলো আমি বললাম যে সামারি রাইটিংয়ে তোমাদেরকে প্রথমেই পুরো প্যাসেজটিকে আগে ভালো মতো পড়ে নিয়ে এর মূল ভাবটিকে উপলব্ধি করতে হবে, এর মানে এর মূল বিষয়বস্তুটিকে আগে উপলব্ধি করতে হবে, এবং তারপর এর
মানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে খুঁজে বের করতে হবে। সব কথাই একটা প্যাসেজের মধ্যে যেই তথ্যগুলো দেয়া থাকে সব কিছুই কিন্তু সামারিতে আনার উপযুক্ত নয়। সব খুঁটিনাটি তথ্যই কিন্তু আমরা সামারিতে আনবো না। আমরা সামারি রাইটিং করতে গিয়ে পুরো প্যাসেজের মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, শনাক্ত করব, এবং তারপর প্যাসেজ থেকে হুবহু বাক্য কপি না করে আমরা নিজের ভাষায় আমরা বাক্যটাকে রিপ্রোডিউস করব, নিজের ভাষায় মানে সমার্থক শব্দ ব্যবহার করে, অর্থাৎ প্যাসেজের মধ্যে যে শব্দ দেয়া থাকবে তার সমার্থক শব্দ ব্যবহার করে এবং বিভিন্ন গ্রামাটিক্যাল রুল প্রয়োগ করে বাক্যটাকে আমরা আবার ভিন্নভাবে লিখব এবং সমার্থক শব্দ ব্যবহার করব এবং কয়েকটি বাক্যের ভাবকে আমরা একটি বাক্যে নিয়ে আসার চেষ্টা করব। তো তারপর আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমাদের বক্তব্য কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত হতে হবে, অর্থাৎ যেই সামারি রাইটিং করতে গিয়ে কিন্তু আমরা অনেক বিস্তারিত খুঁটিনাটি তথ্য আনবো না, যথাসম্ভব আমরা সংক্ষেপে বিষয়গুলো লেখার চেষ্টা করব। তো এবং নিজের ভাষায় হতে হবে। তোমরা চেষ্টা করবে যে এই সামারি রাইটিংটা যথাসম্ভব নিজের ভাষায় যেন হয় সেদিকে লক্ষ্য রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যে সিন প্যাসেজ পরীক্ষাতে আসে, তোমাদের ইংরেজি প্রথম পত্রে যে সিন প্যাসেজটি পরীক্ষায় আসে সেখানে কিন্তু তোমাদের সামারি রাইটিংয়ের পাশাপাশি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন আনসার থাকে। তো তোমরা এই প্যাসেজটি তোমাদের সিলেক্টেড বই রয়েছে সেই বইয়ের সিন প্যাসেজ নাম্বার 16 নম্বর সিন প্যাসেজের 2 নম্বর প্যাসেজ এবং 17-র 1 নম্বর সিন প্যাসেজে কিন্তু তোমরা সেখানে পাবে মাল্টিপল চয়েস এবং কোয়েশ্চেন আনসার হিসেবে তোমরা সেখানে চর্চা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি তোমরা বাসায় ভালোভাবে আজকে সামারি রাইটিংয়ের উপর যে আলোচনা হলো, আশা করি তোমরা তার আলোকে সামারি রাইটিংটি বাসায় চর্চা করবে এবং এছাড়াও আরও যে সকল এই প্যাসেজটি সংক্রান্ত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন আনসার যেগুলো রয়েছে সেগুলো তোমরা বাসায় চর্চা করবে। ইনশাআল্লাহ সামনের আরও ক্লাসগুলোতে আরও বিস্তারিত আলোচনা হবে, অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিরাপদ থাকবে। তোমাদের প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।